শ্রুতিকুঞ্জ চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমার নিবেদন অভীক সরকারের লেখা ভোগ। মূর্তিটাকে দোকানে দেখেই ভারী পছন্দ হয়ে গেল অতীনের, কিন্তু তারপর মূর্তিটাকে খুঁটিয়ে দেখতে গিয়ে পার্ক স্ট্রিটের এই কিউরিওর দোকানে প্রায়ই আসে অতীন। মালিক সুবেশ আগরওয়ালের সঙ্গে গল্পগুজব করে কিছুক্ষণ, এটা ওটা নেড়ে চেড়ে দেখে, কিছু পছন্দ হলে ঘরে নিয়ে যায়। সুবেশের সঙ্গে মাত্র এই কয়েক বছরই বেশ একটা বন্ধুত্ব হয়ে গেছে অতীনের। দুজনেই ব্যাচেলার, বয়সও কাছাকাছি 31 আর 33। তার উপর সুবেশ আগরওয়ালও নামেই মারোয়ারি। 5 পুরুষের বাস কলকাতা শহরে। চট করে দেখলে বা কথা বললে মনে হয় মানিকতলার গলি থেকে বগলে ব্যাগ নিয়ে বের হয়ে পান চিবোতে চিবোতে গিল্যান্ডার হাউসে কেরানিগিরি করতে যাওয়া বাঙালি বাবুটি বুঝি। অতীনের সঙ্গে সুবেশের এই হৃদ্যতা দোকানদার আর খদ্দেরের সাধারণ আলাপচারিতার থেকে অনেক বেশি। ধার বাকি তো আছেই, সময় সুযোগ বুঝে ফ্রি স্কুল স্ট্রিটের ডান্স, বারে বসে মদ্যপান, শনিবার দেখে মাঝে মধ্যে রেসকোর্সে ঢু মারা, সবই চলে। সুবেশের আরও দুটি সদ্গুণ হচ্ছে, 1, টাকার জন্য অতীনকে মোটেও তাগাদা দেয় না, আর 2, 4 বেগের পর লোকটা ভারী উদার হয়ে পড়ে, কিছুতেই অতীনকে পয়সা দিতে হয় না। আজ অক্টোবরের শেষ শনিবার। অফিস ফেরতা আজও এসেছিল অতীন। টুকটাক গল্প করে তারপর মেট্রো ধরে নেতাজি নগরের বাসায় ফিরে যাবে, এই ছিল প্ল্যান। এমনিতেও অতীন অকৃতদার, তার উপর প্রথম যৌবনেই মা বাবা দেহ রাখেন, তার বাড়ি যাওয়ার তেমন তাড়া থাকে না। বুড়ি কাজের লোক পুষ্পদি ছাড়া অতীনের 3 কুলে কেউ নেই। পুষ্পরানী এ বাড়িতে সর্বক্ষণের কাজের লোক হয়ে আসেন যখন অতীন জন্মায়, সেই থেকে রয়ে গেছেন ভদ্রমহিলা, সার্বজনীন পুষ্পদি হয়ে। এই বুড়ি ছাড়া অতীনের 3 কুলে আর কেউ নেই। ফলে যখন খুশি বাড়ি ফেরার এই স্বাধীনতাটা খুব আয়েশ করেই উপভোগ করে অতীন। বাপ মা একটা দোতলা বাড়ি আর মোটা ব্যাংক ব্যালেন্স রেখেই দেহ রেখেছেন। টাকার খুব একটা টানাটানি অতীনের নেই। সে নিজেও একটা FMCG কোম্পানির ট্রেড মার্কেটিং এক্সিকিউটিভ হিসাবে কাজ করে, মাইনে খারাপ নয়, তদুপরি ইনসেন্টিভ তো আছেই। তার স্বভাব চরিত্র ভালো, পাড়াপড়শিরা তাকে ভালোবাসেন, রাস্তায় দেখা হলে খোঁজ নেন। বার্সিলোনা, পলিটিক্স, ইস্ট বেঙ্গল, সিনেমা, এসব নিয়ে অতীন সুখেই আছে। অতীনের শখ বলতে শুধু একটি, অ্যান্টিক কিউরিও কেনা। তার মাসিক হাত খরচের বেশিটাই চলে যায় টুকটাক পুরনো জিনিস কিনতে। অবশ্য খুব বেশি দামি কিছু না, এই একটা টেবিল ঘড়ি কি পুরনো আফ্রিকান মুখোশ, এই আর কি। আজকাল আবার ঝুঁকেছে মূর্তি কেনার দিকে। ঘরের একটা কোণ ফাঁকা আছে, তককে তককে আছে, ভালো দাঁওতে একটা মূর্তি পেলে কিনে টেবিলের ওপর সাজিয়ে রাখবে। তাই মূর্তিটাকে দোকানে দেখেই ভারী পছন্দ হয়ে গেল অতীনের। ফুট 3 মতন লম্বা, পিতলের তৈরি দেবী মূর্তি। সারা মূর্তিটা সবজেটে নীল রঙের। মুকুট ও অন্যান্য অলংকারের ডিজাইন দেখে মনে হয় তিব্বতীয় বৌদ্ধ মূর্তি। আর একটু ভালো করে দেখবে বলে মূর্তির কাছে গিয়ে হাঁটু মুড়ে মোবাইলের ফ্ল্যাশলাইট জেলে দেখতে লাগলো অতীন। দেবী মূর্তি বটে, পদ্মের ওপর বসে আছেন দেবী, ডান পা নিচে নামানো, বা পা ভাঁজ করে ডান পায়ের হাঁটুর ভাঁজে ঢোকানো। দেবীর 4 হাত, নিচের বাঁ হাতে বীণা ধরে আছেন, ডান হাতে অভয় মুদ্রা। বৌদ্ধদের মধ্যে সরস্বতী পুজোর প্রচলন ছিল নাকি? দ্বন্দ্বে পড়ে গেল অতীন। আস্তে আস্তে চোখ দুটো ওপরে তুলল অতীন, আর ওপরের হাত দুটোর দিকে নজর পড়তেই থমকে গেল।
ওপরে ডান হাতে খড়গ আর বাঁ হাতে নরকরটি। আজ অবধি এমন অদ্ভুত কম্বিনেশনের মূর্তি একটিও দেখেনি অতীন। একই সঙ্গে খড়গ, করটি আর বীণা। দেবীর মুখে স্মিত প্রসন্ন হাসি, নেশাতুর নয়ন আর অত্যন্ত আবেদনময়ী শরীর। সারা মূর্তি জুড়ে আঁটো সাঁটো যৌনতা ফেটে পড়ছে যেন। পিনোন্নত স্তনযুগল, তার ওপর চওড়া কাপড়ের পট্টি বাঁধা আছে কাচুলি হিসেবে। যদিও এই মদোন্মত্ত যৌবন দুটিকে আটকে রাখা তার সাধ্য নয়। সরু কোমর একটা কোটি বন্ধনী দিয়ে আবৃত। একটি স্নিগ্ধ রোমশ্রী সমগ্র মূর্তি জুড়ে লেগে আছে। শান্ত শৃঙ্গরসের এমন গ্রেসফুল প্রকাশ আর দেখেনি অতীন। সে আরও মুগ্ধ হল মূর্তিকারের হাতের কারুকাজ দেখে। নাভি থেকে স্তনযুগলের মাঝ অবধি যে লোমরাজি উঠে এসেছে, সেটিও পুঙ্খানুপুঙ্খভাবে ফুটে উঠেছে মূর্তির মধ্যে। এমন সূক্ষ্ম হাতের কাজ অতীন শেষ কবে দেখেছে নিজেই মনে করতে পারল না। বাহ, সুন্দর তো! তৃপ্ত মুখে উঠে দাঁড়ালো অতীন। মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মূর্তিটি বিলক্ষণ পছন্দ হয়েছে তার। মোবাইল পকেটে ঢুকিয়ে গলা তোলে সে। বাবা সুবেশ, কি রকম দাম রেখেছে সেটার! দেখিস গলা কাটিস না কিন্তু ভাই। সুবেশ খিচি ওঠে। হ্যাঁ রে শালা, তোর গলা কেটে তো হেব্বি পয়সা পাবো কি না? চিপুস কহিকা শালা, নিবি তো একটা কাঁথা কি ভাঙা ঘড়ি, তার জন্য আবার দরাদরি কিসের? হ্যাঁ দেখ ভাই, পরিষ্কার করে বলে দিচ্ছি, ভালো মাল দেখলে কিন্তু ছাড়াছাড়ি নেই। যেমন গুড় ঢালবে। বলতে বলতে এদিকেই এগিয়ে আসছিল সুবেশ। হঠাৎ করে মূর্তিটার দিকে চোখ পড়তে থমকে যায়। ও মানে এইটাই পছন্দ হলো নাকি তোর? হ্যাঁ, আপত্তি আছে তোর? হাসতে হাসতেই বলে অতীন। কিন্তু পরক্ষণেই সুবেশের মুখ দেখে একটু সিরিয়াস হয়ে পড়ে। কি রে, কি হলো রে? গম্ভীর হয়ে গেলি কেন? এনিথিং রং উইথ দ্যাট স্ট্যাচু? সুবেশ কিছু কথা না বলে পকেট থেকে একটা গোল্ড ফ্লেক কিং সাইজ বার করে অতীনকে দেয়। নিজেও একটা বার করে। তারপর তার ফিল্টারের দিকটা অন্যমনস্কের মতো দোকানের কাউন্টারের ওপর ঠুকতে থাকে। সিগারেটটা ধরাতে ধরাতে সরু চাউনিতে সুবেশকে একবার মেপে নেয় অতীন। যথেষ্ট প্র্যাকটিক্যাল চালু জিনিস এই সুবেশ আগারওয়াল। এসব নাটক করে দাম বাড়াচ্ছে না তো? মূর্তিটা তুই এমনিই নিয়ে যা। আসলে ওটা আমি কিনিনি, একজন দিয়ে দিয়েছে, বুঝলি? এমনিই দিয়েছে, ফ্রিতে, এক পয়সা নেয়নি। শালা কিসের কার মূর্তি আমি নিজেও জানি না। ভাবলাম একবার প্রফেসর বিনয়তোষ ভট্টাচার্যর কাছে নিয়ে যাই। তিব্বতী মূর্তি টুর্তি লাইনে উনি অথেন্টিক কিনা। তারপর তো খোঁজ নিতে গিয়ে শুনি উনি অনেক দিন আগেই অফ হয়ে গেছেন। এখন ভাবছি কার কাছে যাই। ভালো করে না জেনে শালা দামও হাঁকতে। বড্ড বাজে বকিস তুই সুবেশ, ধমক দেয় অতীন। মালটা পেলি কি করে আগে সেইটা বল। ওফ হ্যাঁ দাঁড়া বলছি, বলে সিগারেটটা ধরিয়ে একটা শুক টান দেয় সুবেশ। তারপর শুরু করে। লাস্ট উইকে বুঝলি, বামুনগাছি গেছি, চিনিস তো? দমদম ক্যান্টনমেন্ট লাইনে। খবর ছিল এক পুরনো জমিদার বাড়ি ভাঙা পড়ছে। পুরনো মানে প্রায় 600 বছরের পুরনো স্ট্রাকচার। প্রতি 100-150 বছর অন্তর অন্তর রিমেডেলিং আর সারাই করে জমিদার ফ্যামিলি ওখানেই আছে 600 বছর ধরে। লাস্ট মেজর রিস্ট্রাকচারিং নাকি সিপাই বিদ্রোহের পরের বছর হয়, প্রায় 170 বছর আগে। বাড়ির তখনকার মালিক নাকি নুনের আর কাটা কাপড়ের ট্রেডিং করে প্রচুর পয়সা কামায়।
প্রচুর মানে প্রচুর, পরের 7 জেনারেশন বসে খেতে পারে এমন। আশ্চর্যের ব্যাপার এই যে আর 5টা বাঙালি জমিদার বাড়ির মতো এদের মধ্যে কোনো শরিকি বিবাদ দেখা দেয়নি। যার আলাদা হবার কথা নির্বিবাদে নিজের পাওনাটা নিয়ে চুপচাপ কেটে পড়েছে। নো মামলা মকদ্দমা, নো হাঙ্গামা। তা প্রেজেন্ট জেনারেশনের যিনি মালিক, নারায়ণ চক্রবর্তী, তার এক ছেলে এক মেয়ে। মেয়ে থাকে ইউএসএতে, ছেলে সফটওয়্যারে আছে, হেভি উঁচু পোস্ট আর সেই রকম মাইনে। সাউথ সিটিতে 1500 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, বুঝলি? 2 ভাই বোনে হেভি ভাব মাইরি, না দেখলে বিশ্বাস হয় না শালা। আমাদের ফ্যামিলিতে তো ভাবাই যায় না। সে যাগ্গে, তাই চক্রবর্তী মশাই তো গত মাসে পটল তুলেছেন। ইউএস থেকে মেয়ে জামাই, কলকাতা থেকে ছেলে বউ, 2 পক্ষের এক গাদা বাচ্চা কাচ্চা মিলে এসে হাজির। প্রচুর খরচাপাতি করে আশেপাশের 10 গ্রামের লোক খাইয়ে তারা চক্রবর্তী ফ্যামিলির নাম রাখল। তারপরেই তো চিত্তির, অত বড় প্রপার্টি দেখবে কে? 2 দিনে পার্টির পেটে যাওয়া তো নিশ্চিত। তা ছেলে আর জামাই দুজনেই বুদ্ধি করে বামুনগাছি আসার আগেই দালাল লাগিয়ে এসেছিল। খাঁটি ঘি দুধ খাওয়া ব্রেন ভাই, তোর আমার মতো নাকি? তা শ্রাদ্ধ শান্তি শেষ, দালাল তো খুবই চটপটে লোক, কেনার লোক এনে হাজির। 2 দিনের মধ্যে শৈশাবুদও শেষ। শোনা যায় কোটি টাকার কাছাকাছি ডিল। গ্রামের হাওয়া তাই নিয়ত খোলাম খুব গরম। তা এই যে দালাল, বুঝলি, আমারই জাত ভাই, নাম রাজকমল গিলরা, সেই আমাকে নিয়ে যায় জমিদার বাড়িতে। তোকে তো আর বলতে হবে না, বেঙ্গলের এইসব পুরনো জমিদার বাড়ি এক একটা অ্যান্টিক আর কিউরিয়র ডিপো। পুরনো বই থেকে শুরু করে ঝাড় লণ্ঠন, ওয়াল ক্লক, পেন্টিং, সেজবাতি, এমনকি রাইটিং ডেস্ক আর থালা বাসন অবধি। তা আমিও দালালের দেশওয়ালি ভাই হবার সুবাদে বেশ কিছু ভালো জিনিস বেশ সস্তা দরেই পেয়ে গেলাম, বুঝলি। তারপর টাকা পয়সা মিটিয়ে বেরিয়ে আসছি। এমন সময় ওদের যে পুজো করার ব্রাহ্মণ ভদ্রলোক, তিনি এসে এইটে রাখলেন আমার সামনে। বললেন, এইটে নিয়ে যান, পয়সা দিতে হবে না। এতটা বলে একটু থামল সুবেশ। অতীন বলে উঠল, সে কি রে, ওদের জিনিস পুরুতমশাই এসে বিলিয়ে দিলেন, ওরা কিছু বলল না? ভ্রুকুচকে কি যেন ভাবল সুবেশ, তারপর বলল, যেটা বুঝলাম এই পূজারি ব্রাহ্মণটি অনেক দিন ধরেই এই জমিদার বাড়ির সঙ্গে যুক্ত। খুব সম্ভবত জেনারেশন ধরে এরা পুজো করে আসছে। বুঝেছি তো, এই সব জায়গায় একটা জোর এসেই যায়। জামাই বোধহয় একবার বলতে গেছিল যে অমন অ্যান্টিক মূর্তি ফ্রিতে দিতে দেওয়াটা ঠিক কিনা। মেয়ে তো দাবড়েই থামিয়ে দিল, বলে, জেঠু যা করছে নিশ্চয়ই ভালোর জন্যেই করছেন। বুঝলাম, এই ব্রাহ্মণ ভদ্রলোকটিকে ওরা খুব রেসপেক্ট করে। আবার থামল সুবেশ। সেই সুযোগে সিগারেটের শেষ টানটা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে অতীন বলল, তা ফোকেটে পেয়েছিস ভালো কথা। এখন কথা হচ্ছে নিশ্চয়ই এটা পুজো করা হতো না, কারণ পুজো করা মূর্তি কেউ বিক্রিও করে না, কাউকে এইভাবে দেয়ও না। দিলে মন্দিরে দেয় বা কারো বাড়িতে দেয়, যাতে পুজোটা বর করার থাকে, তাই না? তাই অ্যান্টিক জিনিসটা তোকে এমন ফ্রিতে বিলিয়ে দেওয়ার কারণটা জিজ্ঞেস করিসনি? বেশ খানিকক্ষণ ভ্রুকুচকে কি যেন ভাবল সুবেশ। একটা কথা কি মনে হলো জানিস? হয়তোবা মনের ভুলই হবে। বাকি কাজের লোকজনকে দেখলাম মূর্তিটাকে এড়িয়ে চলতে। ইনফ্যাক্ট বাড়ির লোকজনেরও দেখলাম মূর্তিটার প্রতি একটা ভয় বা দূরে রাখার প্রবণতা আছে। পুরুতমশাই ছাড়া কেউ ছোঁয়নি ওটা। উনি এসে রাখলেন।
আমিও তুলে নিয়ে এলাম। যখন নিয়ে আসছি, ঠাকুরমশাইকে দেখলাম বিড়বিড় করে কি একটা মন্ত্র পড়তে। কি জানি, নিয়ে আসার সময় একটু অস্বস্তিই হচ্ছিল আমার। 2 মিনিট কি একটা ভাবল অতীন, তারপর বলল, আসলে একটু বিটকেল দেখতে তো, তাই বোধ হয়। গ্রামের দিকের লোকজন সব এমনিতেই সুপারস্টিশনের ডিপো। তুই আমাকে দে তো, আমি নিয়েই যাই। পয়সা করি না হয় তুই যা বলবি সেরকম দিয়ে দেবক্ষণ পরে, কেমন? হেসে ফেলল সুবেশ। আরে তুই নিয়ে যা তো, তোর সঙ্গে কি টাকার সম্পর্ক নাকি রে আমার? যখন যা মনে হয় দিস, তবে সাবধানে রাখিস ভাই। আমারই একটু কেমন কেমন লাগে মূর্তিটার দিকে তাকালে। এবার অতীনও হেসে ফেলল। এই বয়সে তোর কি ভীমরতি ধরল সুবেশ? দিস ইজ জাস্ট আ স্ট্যাচু ইয়ার। সুবেশ একটু সিরিয়াস হয়ে যায়। তবুও তুই একটু নিজের পুরুত ঠাকুরকে দিয়ে দেখিয়ে নিস, বুঝলি? এই জাস্ট মনে পড়ে গেল একটা ইম্পর্টেন্ট কথা। ওদের ওই পূজারী ব্রাহ্মণ ভদ্রলোক কিন্তু সাধারণ অং বং চং আওড়ানো পুরুত নয়। এটা আসার সময় আমার কাজিন রাজকমল বলেছিল। উনি কিন্তু ওদিককার একজন বিশিষ্ট বুঝলি? শুধু উনি কেন, ওনার বাপ দাদা মানে ফ্যামিলি ট্র্যাডিশন অনুযায়ী ওনারা খুব বিখ্যাত আহ, ইয়েটা আবার কি? অত্যন্ত বিরক্ত হয়ে জিজ্ঞাসা করে অতীন। কাছে এসে কাউন্টারের ওপর মুখ নামিয়ে খুব গোপন খবর দেবার ভঙ্গিতে ফিস ফিস করে বলে সুবেশ, তান্ত্রিক। ওনারা ওদিককার খুবই বিখ্যাত তান্ত্রিক, বুঝলি? পরের দিন সকালে ভবেশবাবু অভ্যেস মতন 1 কাপ চা খেতে এসে ঘরের কোণে রাখা মূর্তিটাকে দেখে ভ্রু কুঁচকে ফেললেন। এটা আবার কোত্থেকে জোটালে অতীন? ভবেশ ভট্টাচার্য অতীনের বাবা অজয় মুখুর্জের বাল্যবন্ধু, প্রায় ঘুণসি পড়ার সময়কার ইয়ারি আর কি। সেই থেকে ভদ্রলোক অতীনের বাড়ির একজন হয়ে গেছেন। ইতিহাসের প্রফেসর ছিলেন, সদ্য রিটায়ার করেছেন। অকৃতদার গোড়া ব্রাহ্মণ এই ভদ্রলোকের একমাত্র নেশা বই। অতীনের মা একে খুবই শ্রদ্ধার চোখে দেখতেন, দাদা বলে ডাকতেন ও মান্যও করতেন। তবে এ বাড়িতে এর সবচেয়ে বড় পরিচিতি হচ্ছে যে ইনি অতীনের ঠাকুরদা, বিখ্যাত ইতিহাসবিদ আশুতোষ মুখার্জির প্রিয়তম শিষ্য। দরিদ্র উদ্বাস্তু পরিবারের এই অত্যন্ত মেধাবী ছাত্রটিকে আশুতোষবাবু প্রায় বুকে তুলে মানুষ করেছেন। শোনা যায় এককালে কিশোর ভবেশের খাওয়া পড়ার খরচাও আশুতোষবাবু নিজের পকেট থেকে দিতেন। ভবেশবাবু অবশ্য নিরাশ করেননি শিক্ষাগুরুকে। বিএ এমএ দুটোতেই ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে এলাকার মুখোজ্জ্বল করেন। আধা খ্যাপাটে আজীবন ব্যাচেলার এই ইতিহাসের প্রফেসরটি এলাকাতে যুগপৎ ভীতি ও সম্মানের উদ্রেক করে থাকেন। তবে মুখুজ্জে পরিবারের প্রতি এর আজন্ম লালিত টান আজও যায়নি। রোজ সকালে আসেন, 1 কাপ চা খান, অতীনের কুশল মঙ্গল জিজ্ঞেস করেন, তারপর পাড়ার লাইব্রেরিতে গিয়ে বসেন। এর জন্যেই অতীনের মনে হয় মাথার ওপর একটা ছাদ এখনো যেতে যেতেও যায়নি। ভবেশবাবু যখন প্রশ্নটা করেন তখন অতীন স্নান করে এসে তোয়ালে দিয়ে মাথা ঘষছিল। হাসি মুখে বলে, মূর্তিটা ভালো না কাকু? সুবেশের দোকান থেকে কাল নিয়ে এলাম। আরে আমার ওই বন্ধু যার কিউরিওর দোকান আছে, আপনি দেখেছেন ওকে বেশ কয়েকবার। ভবেশবাবু মূর্তিটাকে দেখছিলেন, চোখ না সরিয়ে জিজ্ঞাসা করলেন, কত পড়ল? অতীন হেসে ফেলে, এখন এমনিতেই দিয়েছে, পরে পয়সা নেবে যদিও। কি করে ও মূর্তিটা পেল সেটা কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং কিস্সা, শুনবেন নাকি?
জবাবে হ্যাঁ সূচক মাথা নাড়েন ভবেশবাবু। অতীনও বেশ গুছিয়ে পুরো ঘটনাটি বিবৃত করে। ততক্ষণে চায়ের তলানিটুকু অবধি খেয়ে মূর্তির কাছে গিয়ে অত্যন্ত অভিনিবেশ সহকারে হাঁটু গেড়ে বসেছেন ভবেশবাবু। খানিকক্ষণ বাদে উঠে এসে নিজের চেয়ারে গম্ভীর মুখে বসে বললেন, দেখো অতীন, যতটুকু বুঝলাম এই মূর্তি কোনো সাধারণ দেবী মূর্তি নয়। সম্ভবত ইনি কোনো তান্ত্রিক মতের দেবী। স্যার, মানে তোমার দাদু তন্ত্রমন্ত্র নিয়েও যথেষ্ট উৎসাহী ছিলেন, জানো নিশ্চয়ই। তোমার বাবা অবশ্য কমিউনিস্ট হয়ে গিয়ে এসব আর বিশ্বাস করত না। স্যার আমাকেও কিছু কিছু শিখিয়েছেন, যদিও সেসব আমার বিশেষ মনে নেই। তবে বলে জানালা দিয়ে আকাশের দিকে চেয়ে একটু অন্যমনস্কই হয়ে গেলেন ভবেশবাবু। তারপর খেই ফিরে পেয়ে বললেন, যদ্দূর মনে হচ্ছে বুঝলে, এটা তিব্বতের জিনিস, 13th সেঞ্চুরি বা আশেপাশের। তখন ভারতে ইসলামিক আক্রমণ শুরু হয়েছে। তার চাপে বৌদ্ধরা বেশ কোণঠাসা। বৌদ্ধ গুরুরা যাবতীয় পুঁথিপত্র নিয়ে পালালেন তিব্বতে। তিব্বতী বুদ্ধ ধর্ম বা বর্জযান শাখা নতুন ইস্কন পেয়ে আরও উজ্জীবিত হয়ে উঠল। এটা ওই সময়েরই, কারণ এর মধ্যে কিছু হিন্দু ইনফ্লুয়েন্স দেখতে পাচ্ছি। তার আগেকার বজ্রযান মূর্তিতে এত হিন্দু ইনফ্লুয়েন্স? এটা ওই 13th বা 14th সেঞ্চুরিরই জিনিসে, কিন্তু ইনফ্লুয়েন্সটা কি সেটাই ধরতে পারছি না। বেশ চিন্তিত দেখায় ভবেশবাবুকে। একটি টি শার্ট গলাতে গলাতে কৌতূহলী গলায় প্রশ্ন করে অতীন, বজ্রযান বলতে? ইতিহাসের প্রাক্তন অধ্যাপক দৃষ্টতই ভারী খুশি হয়ে ওঠেন। বলি, বুদ্ধ ধর্মের ইতিহাসটা মনে আছে তো? 4th সেঞ্চুরি বিসিতেই বৌদ্ধ ধর্ম দুটো ভাগ হয়ে গেল, হিনজান অ্যান্ড মহাযান। অনেকে আবার এই হিনজান না বলে থেরবাদী বুদ্ধিজম বলেন, যদিও দুটো আলাদা, বুঝলে। তা বৌদ্ধ ধর্ম তো তারপর এশিয়াতে ছড়িয়ে পড়তে লাগলো। যখন ধরো 3rd বা 4th সেঞ্চুরিতে বৌদ্ধ ধর্ম তিব্বতে প্রবেশ করল, তখন তার সঙ্গে স্থানীয় বা বন উপজাতির সামানিস্ট ধর্মগুরুদের সঙ্গে লাগলো লড়াই। এরপর নানা চড়াই উতরাই পেরিয়ে তরাই, উত্তর বিহার অ্যান্ড উত্তর বেঙ্গল, সিকিম ইত্যাদি জায়গায় প্রচলিত বিভিন্ন তান্ত্রিক রিচুয়ালস আত্মীকরণ করে তিব্বতে মহাযানের নতুন রূপ হয়, নাম হয় বজ্রযান। এই বুদ্ধমত কিন্তু সম্পূর্ণভাবে তান্ত্রিক বৌদ্ধমত। বিচিত্র সব দেবদেবীর পূজা, মুদ্রা, মন্ত্র ও মণ্ডল নিয়ে নানা গোপন রিচুয়ালস, এই হলো এদের মুখ্য ধর্মাচরণ। বর্জ্য অর্থে কিন্তু এখানে ডায়মন্ড বা হিরে, ভাবার্থে ঈশ্বর প্রাপ্তির পক্ষে সবচেয়ে উজ্জ্বল এবং শক্তপোক্ত যান বা বাহন, ওদের ভাষায় বলে দর্জে। বজ্রযান যাকে বলে সত্যিকারের স্টেট রিলিজিয়ান হয়ে ওঠে 650 নাগাদ। তিব্বতের 33তম রাজা সং সেন গাম্পোর সময়, যিনি 2 জন বৌদ্ধ প্রিন্সেসকে বিয়ে করেন, একজন চায়নার, একজন নেপালের। এরপর 817 নাগাদ তিব্বতে আসেন তিব্বতীয় বুদ্ধিজমের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র, গুরু পদ্মসম্ভব। ওরা বলে গুরু রিনপোচে। তান্ত্রিক বুদ্ধিজম নেভার হ্যাড টু লুক ব্যাক ফ্রম দেন। বাংলা আর বিহারে তখন পাল রাজাদের আমল। মন্ত্রমুগ্ধের মতন শুনছিল অতীন। ভবেশবাবু থামলে বলে উঠল,
আরে ইয়ে মানে অতীশ দীপঙ্কর বলে আরও কে একজন যেন গেছিলেন না? মোটা চশমার ওপর দিয়ে ভবেশবাবু খানিকক্ষণ স্থির দৃষ্টিতে অতীনকে নিরীক্ষণ করেন। তারপর রুমাল বের করে কপালের ঘাম মোছেন। অতীশ দীপঙ্করকে কে একজন বলছো অতীন? আমাদের বাঙালিদের দুর্ভাগ্য, আমরা পৃথিবীর খবর রেখে বিশ্ব নাগরিক সাজতে ভালোবাসি, কিন্তু নিজেদের ইতিহাস জানি না, বা জানলেও বলতে লজ্জা পাই। বলি, বাঙালিদের মধ্যে অমন মেধা সম্পন্ন ধী শক্তির লোক খুব কমই জন্মেছেন, সেটা জানো কি? হ্যাঁ, উনিও তিব্বতে যান ধর্মপ্রচার করতে, খুব সম্ভবত 1042 সাল নাগাদ। অতীন একটু মিইয়ে গেছিল। ঘাড় চুলকোতে চুলকোতে বলে, তা এর সঙ্গে এই মূর্তির কি সম্পর্ক? ভবেশবাবু একটু গম্ভীর হয়ে যান। তান্ত্রিক বুদ্ধিজম বিশাল শাস্ত্র হে। উড্ডিয়ান, কামাখ্যা, শ্রীহট্ট অর্থাৎ সিলেট ও পূর্ণগিরি, এই 5টি হচ্ছে তান্ত্রিক বুদ্ধিজমের সবচেয়ে রেসপেক্টেড প্লেস। এই মতে তথাগত বুদ্ধের অবদান যতটা, ততটাই অবদান বাংলার তন্ত্র সাধনার ঐতিহ্যের। বাংলার মাতৃসাধনা কেন্দ্রিক তন্ত্রাচারে যেমন অনেক ভয়ানক ও শক্তিশালী দেবদেবীদের নাম শুনেছ, এখানেও একই কেস। এই মতে আদি বুদ্ধের 5টি ধ্যান মূর্তি আছে: বৈরোচন, রত্নসম্ভব, অমিতাভ, অমোঘ সিদ্ধি এবং অক্ষোভ্য। এদের প্রত্যেকের আবার বিভিন্ন মন্ত্রপদ, মুদ্রা, বাহন এবং প্রতীক চিহ্ন আছে। আর বিভিন্ন মূর্তির জন্য আছেন বিভিন্ন শক্তি, মানে দেবীরা। এদের অনেকেই খুব রাগী এবং ভয়ঙ্কর, যেমন বর্জ্য বারাহী, হেরুক বা তার বিভিন্ন রূপ, যেমন বুদ্ধ কপাল সম্বর। এছাড়া জমারি, বর্জ্য চর্চিকা ইত্যাদি। খেয়াল করলে দেখা যায় হিন্দু তন্ত্রের সঙ্গে এই সব দেবদেবীদেরও কোথাও একটা যোগসূত্র আছেই। অনেক তন্ত্রের নামও একই, যেমন ধরো ভূত ডামর। অনেক দেবদেবীদের নামও সেম, যেমন মহামায়া। কোনো কোনো জায়গায় নাম এক না হলেও মূর্তি এক, যেমন দেবী বর্জ্যযোগিনীর বর্ণনা এক্কেবারে দেবী ছিন্নমস্তার সঙ্গে হুবহু মিলে যায়। এতটা বলে থেমে যান ভবেশবাবু, তারপর উঠে দাঁড়ান। কিন্তু এই মূর্তিটা স্পেশাল হে, কোন ক্যাটাগরিতে ফেলবো বুঝতে পারছি না। দাঁড়াও বাপু, একটু পড়াশোনা করে নি, কোথায় যে এর রেফারেন্স পাবো। বলতে বলতে দরজার দিকে এগিয়ে যান বৃদ্ধ প্রফেসর। তদ্দিন আর বিশেষ নাড়াঘাটা করো না বাপু, কোথাও একটা ক্যাচ আছে, বুঝলে? অদ্ভুত দেবী মূর্তি, দোকানদার তোমাকে এমনিই দিয়ে দিল, তাকে আবার পুরনো জমিদার বাড়ির তান্ত্রিক পুরোহিত এমনিতেই দিয়েছে। না হে, কিছু তো একটা। সেদিন রাতেই অতীন স্বপ্নে দেখল এক দেবী মূর্তি। অসাধারণ অপরূপা এক দেবী অতীনের মাথায় হাত বুলিয়ে বলছেন, আমাকে এভাবে রেখো না অতীন, যখন ঘরে এনেছো আমার পুজো করো, তোমার কল্যাণ হবে। পরপর 3 রাত ঠিক একই স্বপ্ন দেখল অতীন। কয়েকদিন বাইরে গেছিলেন ভবেশবাবু একটা সেমিনারে যোগ দিতে। যেদিন ফেরেন সেই দিন সন্ধে নাগাদ অতীনের বাড়িতে ঢুকেই থমকে দাঁড়ালেন ভবেশবাবু। বাইরের বসার ঘর থেকেই পরিষ্কার দেখা যাচ্ছে যে অতীনের স্টাডি রুমের একটা দিক সাফসুতর করে সেখানে একটা কাঠের জলচৌকি রাখা, তার ওপর লাল চেলি বিছিয়ে সেই দেবী মূর্তি, গলায় রক্ত জবার মালা,
ধূপ আর গুগুলের গন্ধ এত দূর থেকেও পাওয়া যাচ্ছে। অতীন অফিস থেকে ফিরে স্নান করে এদিকেই আসছিল। ভবেশবাবুকে দেখে একটু সংকুচিতই হয়ে পড়ে। চেয়ার এগিয়ে দিয়ে বলে, আসুন কাকু, বসুন, বলেই পুষ্পদির উদ্দেশ্যে হাঁক পাড়ে চা দিয়ে যাবার জন্য। ভবেশবাবু তার জন্যে নির্দিষ্ট চেয়ারটিতে বসেন। অতীনের পরনের লাল লুঙ্গিটি লক্ষ্য করেন। তারপর তীক্ষ্ণ চোখে অতীনকে জিজ্ঞেস করেন, তুমি চা খাবে না? অতীন একটু বিব্রত হাসি হেসে বলে, না না কাকু, আমি একেবারে পুজো দিয়ে খাবো। ভবেশবাবু অত্যন্ত বিস্মিত হন। সে কি হে, পুজো দিয়ে খাবে মানে? তোমার আবার ধম্মে কম্মে মতি হলো কবে থেকে? তুমি কলেজে এসএফআই করতে না? তুমি নাকি ফার্স্ট ইয়ারে পড়ার সময় পইতে দিয়ে জুতোর ফিতে বানিয়েছিলে, তা হঠাৎ এখন আবার এদিকে? অতীন খানিকক্ষণ মাথা নিচু করে বসে থাকে। তারপর স্বপ্নাদেশের পুরো কথাটা খুলে বলে ভবেশবাবুকে। ভবেশবাবু ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে অতীনের দিকে। তারপর বলেন, দেখো অতীন, আমি একটু প্রাচীনপন্থী লোক, জানোই তো। এই নিয়ে তোমার বাবার সঙ্গে আমার কম ঝামেলা লাগতো না। আমি স্বপ্নাদেশ মানি বলবো না, তবে এখনও যে অনেক কিছুই যুক্তি দিয়ে এক্সপ্লেন করা যায় না সেটা মানি। বামুনের ছেলে, পুজো আচ্ছায় মতি হয়েছে সে ভালোই, আমি তোমাকে আটকাবো না। তবে তবে কি কাকু? তোমার মতন বামপন্থী রাজনীতি করা ছেলে 3 দিনের স্বপ্নাদেশেই একেবারে মাথা মুড়িয়ে বামা খ্যাপা হয়ে গেলে, জানি না কেন বাপু, আমার একটু অস্বস্তি হচ্ছে হে। এসব বুড়ো বয়সে হয় বাবা, তখন মনের জোর কমে যায়, মৃত্যু ভয় আসে, তখন মানুষ ঈশ্বরে বিশ্বাস করা শুরু করে। তোমার তো সেই বয়স হয়নি বাপু। কেসটা কি খুলে বলো দেখি। হ্যাঁ, এই বলে তীক্ষ্ণ দৃষ্টিতে অতীনের দিকে তাকিয়ে থাকেন বৃদ্ধ ভূয়দর্শী অধ্যাপকটি। অতীনের চোখ দুটো একটু লাল আর অস্থির মনে হয় ওর। গালে দাড়ি, একটু অবিন্যস্ত ভাব। ডাক্তার দেখাবেন নাকি? না থাক, আজকালকার ছেলে কি মনে করে বসবে, উনি পরের প্রসঙ্গে যান। আরও একটা কথা বলি, এই মূর্তিটাই পেলে পুজো করার জন্যে? এখনো তো জানাই গেল না ইনি কে, কার মূর্তি। প্রত্যেক দেবদেবীদের পূজা পদ্ধতি আলাদা হয় অতীন, বীজ মন্ত্র আলাদা হয়, প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র আলাদা হয়। একের মন্ত্রে অন্যের পুজো করলে এরা কুপিত হন। তুমি মোড়ের কালী মন্দিরে ঠাকুরমশাইকে জিজ্ঞেস করেছিলে এই পুজো করা নিয়ে, কিভাবে কি করতে হয় জানো কিছু? অতীন আরও বিব্রত হয়ে পড়ে। না কাকু, কারো সঙ্গে এই কথা হয়নি। আমার মনে হলো সব দেবী তো শক্তির অংশ, মাতৃমূর্তি, তাহলে আর অত মেনে চলে কি হবে? আমি নিজের মতন করে একটু পুজো টুজো করে নিই, ওই আর কি, ধূপধুনো, ফুল মালা আর কিছু ফল প্রসাদ। ভবেশবাবু উত্তেজিত হয়ে পড়েন। ওহে, তুমি কি সাধক রামাপ্রসাদ না স্বয়ং শ্রী রামকৃষ্ণ, যে মা মা বলে কাঁদলেই মহামায়া নিজে এসে বেড়া বেঁধে দেবেন? স্পষ্ট বলছি যে এটা তান্ত্রিক মূর্তি। বৌদ্ধতন্ত্র নিয়ে সামান্যতম আইডিয়া আছে তোমার? কোথা থেকে কি হয়ে যাবে কোনো ধারণা আছে? এ কি ছেলে খেলা নাকি? হ্যাঁ, আরে আমি খোঁজ লাগাচ্ছি বাপু, বিদেশের বেশ কিছু ইউনিভার্সিটির প্রফেসরদের সঙ্গেও কথা চলছে এই মূর্তিটা নিয়ে। এ অত্যন্ত ইউনিক মূর্তি বাপু, এর আলাদা হিস্ট্রি আছে।
সেসব না জেনে বুঝে এমন সময়ে হুটপাট করে কিছু একটা করে বসার কোনো দরকার আছে কিছু? হ্যাঁ? খানিকক্ষণ মাথা নিচু করে চুপ করে থেকে চোখ তোলে অতীন। ভবেশবাবুর বুকটা ধক করে ওঠে। 2 মিনিটের মধ্যে ওর চোখ দুটো অত লাল হয়ে গেল কি করে? চোখের মণি দুটো অত ওপরের দিকে ওঠা কেন? অপরিচিত একটা ঘষা গলায় অতীন বলেন, মায়ের পুজোয় বাধা দেবেন না কাকু, প্লিজ। মা আমাকে ডাকেন, ভালোবাসেন, মাথায় হাত বুলিয়ে দেন। মা আমার ভালো চান, আমাকে দেখেন, আমার সেবা যত্ন নেন। মা আমাকে চান, মা আমার সব বোঝেন, মা আমাকে ভালোবাসেন, মা আমার গায়ে হাত বুলিয়ে দেন। আপনি বুঝবেন না কাকু। সেই স্বগত প্রলোপোক্তির মধ্যে ভ্রু কুঁচকে উঠে দাঁড়ান ভবেশ ভট্টাচার্য। নিজে অকৃতদার হলে কি হবে? অতীন ওর নিজের সন্তান তুল্য। আসন্ন অমঙ্গলের একটা আবছায়া আভাস পেলেন ভবেশবাবু। তারপর ধীর পায়ে বেরিয়ে গেলেন। ভালো না, ভয়ঙ্কর একটা কালো ঝড় ধেয়ে আসছে। স্পষ্ট বুঝতে পারলেন সেই বৃদ্ধ প্রফেসর। তারপর চোয়ালটা শক্ত করলেন। ঠিক হে, দেখা যাক কে জেতে। উদ্ভট এই মূর্তির উৎকট মাতৃস্নেহ না উদ্বাস্তু বাঙালের জেদ। বেরিয়ে আসার সময় ভবেশবাবু দেখলেন যে পুষ্পদি উদ্বিগ্ন মুখে তার জন্যেই অপেক্ষা করছেন দরজার কাছে। ফিসফিস করে বললেন, হো দাদা, অতকে একটা ভালো দেখে ডাক্তার দেখাও না গো। ছেলেটা কেমন করছে কদিন থেকে। ভালো করে খায় না, ঘুমায়ও না, রাত দিন বিড়বিড় করে। আমি তো বাইরের ঘরে শুই, মাঝে মধ্যে ঘুম থেকে উঠে শুনি কেমন অদ্ভুত গলায় মা মা বলে কাঁদছে। আমার বুকটা ধড়পড় করে গো, ভয় লাগে। তখন না ডাকলে সারা অবধি দেয় না। ছেলেটা কি পাগল হয়ে গেল দাদা? হ্যাঁ, ওর মাঝে মরে যাওয়ার সময় আমার হাত ধরে বলে গেল, ছেলেটাকে দেখো পুষ্প, তোর যদি কিছু হয়ে যায়। মরে গিয়ে দিদিকে কি জবাব দেব বলো দাদা? ও দাদা, আমার বলার মতো আর কেউ নেই গো, তুমি কিছু করো না গো। বলতে বলতে ঝরঝর করে কেঁদে ফেলেন সেই প্রৌঢ়া। সন্তানহীনা, রক্তের সম্পর্কে অন্নাতিয়া সেই স্নেহশীল মহিলাটির মাথায় একবার হাত রাখেন ভবেশবাবু। তারপর বেরিয়ে যান। সেই রাতেই ফের স্বপ্নাদেশ পেল অতীন। সেই অপরূপ নারী মূর্তি অতীনের মাথায় হাত বুলিয়ে বলছে, বড় খিদে পেয়েছে অতীন, কিছু খেতে দাও, আমাকে কিছু খেতে দাও। সাপের শীষের মতো সেই আর্তকামনার মধ্যে মিশেছিল কিছু কি বিপজ্জনক বিশিখা। অতীন দেখল যে সে নিজে মূর্তির পায়ের কাছে সাপের মতো আকৃতি নিয়ে কুণ্ডুলি পাকিয়ে মাটিতে শুয়ে। সে ফনার মতো নিজের মাথাটি 2 হাত জড়ো করে বলছে, কি খাবেন মা? যা চাইবেন আমি তাই এনে দেব, একবার শুধু বলুন কি খাবেন মা? সেই অপরূপা নারী মূর্তি অদ্ভুত হেসে বললেন, খাবার খাবো অতীন, যে সে খাবার নয়, মহা ক্ষুধা আমার। আমাকে জাগিয়েছ অনেক কাল পরে, তবুও জিজ্ঞেস করছো অতীন? আমার শরীর দেখনি অতীন? কি চাই মা আপনার? ভোগ, মহাভোগ। এর কয়েকদিন বাদে যেদিন ডামরিকে ঘরে নিয়ে এলো অতীন, সেদিনটা ছিল মঙ্গলবার। তার উপর ছিল অমাবস্যা। ভোরের দিকে আংশিক সূর্যগ্রহণও ছিল। না, অতীনের চরিত্র যথেষ্ট পরিষ্কার।
তা সত্ত্বেও এই ঘটনাটা কি করে ঘটে গেল সেটা পুষ্পদি বা ভবেশবাবু কেউই বুঝে উঠতে পারলেন না। রায়চক র্যাডিসন ফোর্টে অতীনের কোম্পানির একটা কনফারেন্স চলছিল। দুদিনের প্রোগ্রাম। দ্বিতীয় দিনের শেষে গালা ককটেল ডিনার। সেলসের ছেলেগুলো এমনিতেই মালখোর পাবলিক, তার উপর কোম্পানির পয়সায় দামি স্কচ ফ্রিতে পেয়ে কপাল অবধি মদ খায়। তারপর মাঝরাত্রির অবধি হুল্লোড় করে, পরের দিন সকালে ফেরে। প্রতি বছরেই এই হয়। গত বছর অবধি অতীন এদের সঙ্গে সারা রাত হুল্লোড় করেছে। রিজিওনাল ম্যানেজার সাহেব নিজের হাতে সবাইকে স্কচের পেগ বানিয়ে দিয়েছেন। তারপর ডিজে চালিয়ে সমবেত উল্লাস নৃত্য। কিন্তু এই মাসখানেক ধরে অতীনের এসব ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। ঘুরে বেড়াতে ভালো লাগে না, কথা বলতে ভালো লাগে না, রেসের মাঠে যেতে ইচ্ছে করে না, সিনেমা দেখতে ইচ্ছে করে না, আড্ডা দিতে ভালো লাগে না, সুবেশের দোকানে যেতে ভালো লাগে না, মানুষের সঙ্গে মিশতে ইচ্ছে করে না, হাসতেও ইচ্ছে করে না, আনন্দ করতে ইচ্ছে করে না, এমনকি দুঃখ পেতেও ইচ্ছে করে না। তার সমগ্র চৈতন্য সত্তা জুড়ে সেই মূর্তি। মা খেয়েছেন? মা কি খুশি? মা তৃপ্ত হয়েছেন? আজ মা কখন ঘুমোতে যাবেন? মায়ের কি আজকের ভোগ পছন্দ হয়নি? মা কেন আজও গ্রহণ করলেন না? তার কাজে মন নেই, তার পারিপার্শ্বিক কিছুতে কোনো উৎসাহ নেই। সদা সর্বদা সেই দেবী মূর্তি তার সমস্ত অস্তিত্ব অধিকার করে নিয়েছে এই 1 মাসের মধ্যেই। তার বেশভূষা বেশ শৌখিন ছিল এককালে। একই শার্ট সে পরপর 2 দিন পরেনি কখনো। কাঁচা ইস্ত্রি করা শার্ট প্যান্ট ছাড়া তার চলত না। এখন তাকে চেনা পরিচিত কেউ দেখলে চমকে ওঠে। অনেক দিনের না কামানো দাড়ি, গাল গেছে ভেঙে। উলোঝুলো চুলগুলোকে কোনো মতে শান্ত করে রাখার চেষ্টা। জামাকাপড় কাচাকুচি বা ইস্ত্রির বালাই বিশেষ নেই। গা থেকে পুরনো ঘামের টকপচা গন্ধ ছাড়ে। অফিস না যেতে হলে জুতোর বদলে হাওয়াই চপ্পলই চলে। কোনো দিকে কোনো হুঁশ নেই, কোনো খেয়াল নেই, কোনো বন্ধন বা আসক্তি নেই, ভালোবাসা নেই, ঘৃণা নেই, জীবনের স্বাদ নেই, মৃত্যুর ভয়ও নেই। সুবেশ এসেছিল এ বাড়িতে। অনেকদিন অতীন ওর দোকানে যায়নি বলে খবর নিতে এসেছিল। কথা বলাবার অনেক চেষ্টা করে শেষে হাল ছেড়ে দিয়ে উঠে গেছে। যাওয়ার সময় পুষ্পদিকে আলাদা করে ডেকে নিজের নাম্বার দিয়ে বলে গেছে দরকার হলে ফোন করতে। অফিসেও এই নিয়ে কথা চলছে কলিগদের মধ্যে। বোঝে অতীন, হাসি খুশি ছেলেটার এই হঠাৎ পরিবর্তন কারোরই নজর এড়ায়নি। রিজিওনাল ম্যানেজার সাহেব বাঙালি, খুবই মাইডিয়ার মানুষ। তিনিও কেবিনে ডেকে জানার চেষ্টা করেছেন হঠাৎ এই হাল হলো কেন। অতীন জবাব দিয়ে দিয়ে ক্লান্ত, রিক্ত, বিরক্ত। এই অকারণ জগতের অহৈতুক কর্মব্যবস্থা, কৌতূহল এসব নিয়ে সে সম্পূর্ণ উদাসীন। তার চাল চলন বদলে যায় শুধু রাত্রিবেলায়। চোখে আসে উজ্জ্বল দীপ্তি। তখন সে স্নান করে একাগ্র চিত্তে পুজোয় বসে। অনেক রাত অবধি পূজা পাঠ করে সে নিজে খেতে যায়। তার আগে সেই দেবী মূর্তির সামনে সযত্নে সাজিয়ে দিয়ে যায় ভোগ। বিশেষ কিছুই না, যা যা তার বাড়িতে রান্না হয় ঠিক তাই তাই সে সাজিয়ে দিয়ে যায় থালায়। তার বিশ্বাস ছেলে যা খায় মাও তাই খাবেন নিশ্চয়ই। পরের দিন সকালে উঠে দেখে ভোগ যেমনকার তেমনই। দেখে সে মুচড়ে পড়ে। আজও মা তোর ভোগ গ্রহণ করল না?
আর কতদিন মা তার সন্তানের পরীক্ষা নেবেন। তারপর সেই মহাপ্রসাদ খেয়ে সে অফিসে যায়। ভবেশবাবু পাড়ার মোড়ের পুরোহিত মশাইকে ডেকে এনেছিলেন একদিন। তিনি তো মূর্তি চিনতে পারলেনই না, উল্টে অতীনের কার্যকলাপ দেখে স্তম্ভিত। প্রবীণ পুরোহিত বহুদিন এ পাড়াতে পুজো করেন, অতীনকে চোখের সামনে বড় হতে দেখেছেন। তিনি ব্যাকুল হয়ে অতীনের হাত চেপে ধরলেন। বাবা, এ কাজ করো না, নিষেধ করছি। ইনি কে চিনতে পারছি না, এনার বীজ মন্ত্র জানা নেই, এভাবে দেবীর পূজা করতে নেই। বাবা, ওনারা কুপিত হন। ইনি 10 মহাবিদ্যার কেউ, নাকি অষ্টদেবীর, নাকি 64 যোগিনীদের মধ্যে একজন, তার কিছুই জানা নেই। তার ওপর তিব্বতীয় মূর্তি। ওদের তান্ত্রিক প্রথা বড় সাংঘাতিক বাবা। অনেক অপদেবী ডাকিনী বিদ্যার উল্লেখ আছে। আলাদা পুজোপকরণ লাগে, বিভিন্ন মুদ্রা আছে, যৌগিক মণ্ডল আছে। লক্ষ্মী বাবা, তুমি একে সসম্মানে ফিরিয়ে দিয়ে এসো। কোথা থেকে কি অনর্থ হয়ে যাবে। খিলখিল করে হেসে উঠেছিল অতীন। সেই অপার্থিব হাসি শুনে থমকে গেছিলেন প্রবীণ পুরোহিত। হাসতে হাসতে অতীন বলেছিল, মায়ে পোয়ে ব্যাপার কাকু, টেনশন নেবেন না। মা আমার সঙ্গে কথা বলেন, হাসেন, মাথায় হাত বুলিয়ে দেন, ভালোবাসেন। খাবেন, মা একদিন নিশ্চয়ই খাবেন আমার বেড়ে দেওয়া ভোগ। আমি আপনাকে দেখাবো কাকু। আপনি শুনতে পাচ্ছেন মায়ের ডাক? শুনতে পাচ্ছেন? বৃদ্ধ পুরোহিত প্রায় কেঁদে ফেলেছিলেন। তুমি শান্ত হও বাবা, এভাবে হয় না। ওভাবে খাবার বেড়ে দিলে দেবী তা গ্রহণ করেন না। ভোগ নিবেদনের পদ্ধতি আছে, মন্ত্র আছে, নিয়ম আছে। পুরোহিতকে টেনে বাইরে এনেছিলেন ভবেশবাবু। কিছু কথা হয়, কেউ জানে না তার ব্যাপারে বিশেষ। তা অনেক জোড়াজুড়ি সত্ত্বেও মিটিং শেষ হতেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিল অতীন। রাতে মাকে ভোগ না দিলে তার খাওয়া, ঘুম এসব হয় না। ফলে বেশ দ্রুতই গাড়ি চালিয়ে আসছিল সে। মধ্য নভেম্বরের সন্ধ্যা। গ্রামগঞ্জ এলাকা, ঘন কুয়াশা ছেয়ে আছে রাস্তায়, তার উপর অমাবস্যার অন্ধকার। দুপুরে এক পশলা বৃষ্টি হয়ে বেশ ঠান্ডা পড়েছে। রাস্তাঘাট জনশূন্য, কুকুর অবধি দেখা যাচ্ছে না। মাঝে মধ্যে রাস্তার পাশের বন্ধ দোকান ঘরের শাটারের নিচ থেকে আলোর আর মৃদু গুঞ্জনের আভাস পাওয়া যায়। বোঝা যায় দেশি মৌতাতের আসর বসেছে। সরিষা পেরিয়ে শিরাকোল, শেরপুর রোডের মোড় থেকে বাদিক বেঁকে খানিকটা এসেই গাড়ি স্লো করতে বাধ্য হলো অতীন। রাস্তার মাঝখানে এক মহিলা অসহায়ের মতন হাত তুলে গাড়িটাকে থামতে বলছেন। অন্য সময় হলে অতীন স্রেফ গাড়ি না থামিয়ে বেরিয়ে যেত। হাইওয়ে ডাকাতির জন্যে খুবই কুখ্যাত এই অঞ্চল। অনেক তরিকা আছে এইসব গ্যাংয়েদের লুটতরাজ চালাবার জন্যে। কিন্তু কিছু একটা ভেবে মহিলার কাছে এসে গাড়ি থামায় অতীন। কি হয়েছে, গাড়ি থামালেন কেন? মহিলা ড্রাইভারের দিকে উইন্ডোর পাশে আসেন। কাঁচ নামায় অতীন। কাঁদতে কাঁদতে মহিলাটি বলেন, আমার খুব বিপদ বাবু, আমাকে বাঁচান। আমার কেউ নেই, কোথাও যাওয়ার নেই। দেওররা এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। সারা দিন কিছু খাইনি বাবু, আমাকে বাঁচান, আমাকে বাঁচান বাবু। গাড়ি লক করে নেমে আসে অতীন। কোম্পানি থেকে রাতের খাবার প্যাক করে দিয়েছিল, সেটা তুলে দেয় মহিলাটির হাতে। মহিলা গোগ্রাসে বুভুক্ষর মতন গিলতে থাকেন খাবার। বোঝাই যায় যে অনেকক্ষণ
বা সারা দিনই হয়তো কিছু খাননি। বেশভূষায় দারিদ্র্যের ছাপ স্পষ্ট। চাপা গায়ের রং, উস্কো খুস্কো চুল, ম্লান বৈধবেশ সত্ত্বেও মধ্যবয়স্কা মহিলাটির আঁটো সাঁটো গড়নটির দিকে অতীনের চোখ চলেই যায়। যৌবনকালে বেশ সুশ্রী ছিলেন মনে হয়। এখন বোধহয় সহায়হীনা মহিলাটির দেখভাল করার কেউ নেই। দুমুঠো ভাতের দায় ঝেড়ে ফেলেছে পরিবার পরিজন। খাওয়া শেষ হলে জলের বোতল এগিয়ে দেয় অতীন। ভদ্রমহিলা হাত ধুয়ে ঢক ঢক করে অনেকটা জল খান। তারপর হঠাৎ করে রাস্তায় শুয়ে অতীনের পা জড়িয়ে ধরেন। আমাকে বাঁচান, বাঁচান বাবু, আমার তিনকুলে কেউ নেই, আমার কোথাও যাওয়ার নেই, শিয়াল কুকুরে আমাকে ছিঁড়ে খাবে বাবু, ও বাবু, বাবু আমাকে ফেলবেন না বাবু, আমি সব কাজ পারি, ঘর মোছা, বাসন মাজা, জল তোলা সব পারি বাবু, বামুনের মেয়ে বটে আমি, রান্নার কাজও পারি, আমাকে ফেলে যাবেন না বাবু, ধর্ম সাক্ষী বাবু, দুমুটো খেতে দেবেন বাবু, পরনের কাপড় একটা, বাবু, ও বাবু, বাবু গো বাবু। অবিবেচক বা হঠকারী বলে অতীনের কোনোদিন কোনো দুর্নাম ছিল না, কিন্তু এই অপার্থিব শীতের রাতে অতীনের চিন্তাভাবনা কেমন যেন বিভ্রান্ত হয়ে গেল। পায়ের নিচে মৃত অজগরের মতো শুয়ে আছে শীতল ডায়মন্ড হারবার রোড। দুধারের খালি মাঠ থেকে ঘন ধোঁয়ার মতো উঠে আসছে শীতের অশরীরী কুয়াশা। দূরে নির্বাক হাতির পালের মতো দাঁড়িয়ে গাছপালার জঙ্গল। মাথার ওপর দিগন্ত থেকে দিগন্তে অপার হয়ে শুয়ে আছে কালচে নীল নভেম্বরের আকাশ। ওটা কি ক্যাসিওপিয়া? নিজেই ভাবে অতীন। নিশ্চিদ্র নিশ্চিম এই পুঞ্জীভূত অন্ধকারের মধ্যে কোনো শব্দ নেই, কোনো প্রাণের সাড়া নেই, কোনো দিশা নেই, মুক্তি নেই, পাপ নেই, পুণ্য নেই, শুধু পায়ের কাছে এই রমণীর ফুঁপিয়ে কান্নার শব্দ। অতীনের সমগ্র চৈতন্য যেন ক্রমশ গলে যেতে থাকে। কালো লোমশ এক ছায়া যেন তার সমস্ত চিন্তা আবৃত্ত করতে থাকে। অতীনের সব বোধ বুদ্ধি যেন নিমেষে মাথায় শিকড় পড়া সাপের মতো নুইয়ে আসতে থাকে। এ যদি মায়ের আদেশ হয়, মা যদি এইভাবেই তার সন্তানের পরীক্ষা নিয়ে থাকেন, কি করবে অতীন? নারী মাত্রই মায়ের অংশ না? একে উপেক্ষা করে চলে যাবে নাকি নিয়ে যাবে? কি দরকার কোথাকার কেনাকে? খাইনি অনেকক্ষণ, খাইয়ে দিয়েছে অতীন, গাড়ি করে বেরিয়ে গেলেই হলো। নাকি না থাক, রান্নার কাজে অন্তত পুষ্পদির একজন হেল্পিং হ্যান্ড হবে। মহিলাটিকে উঠিয়ে দাঁড় করায় অতীন। রান্নার কাজ পারো? হ্যাঁ বাবু, সংক্ষিপ্ত উত্তর। চলো তাহলে, সঙ্গে কিছু নেবার আছে? না বাবু। একটা খটকা যেন অতীনের মনের দরজায় ঘা মেরেই গুঁড়ো গুঁড়ো হয়ে উড়ে যায়। কিছুই নেই নেওয়ার মতন? কিচ্ছু না? নিদেন পক্ষে একটা পুটুলি? লোকে এমন নিঃস্ব হয়ে ঘর ছাড়ে নাকি? কি নাম তোমার? সেই নিঃসীম শূন্য কালোর মধ্যে দিগন্তবৃত্তের নীলচে আভার প্রেক্ষাপটে উড়তে থাকা শুকনো চুলের মধ্যে ঝিঁকি ওঠা মহিলাটির সদন্ত দুটি। ডামরি। আমার নাম ডামরি বাবু। ডামরিকে নিয়ে রাতে ঘরে ঢুকতে দেখে ভ্রু কুঁচকে ফেলেছিলেন পুষ্পদি। এ কাকে নিয়ে এলি অতীন? ডামরি জড়সড় হয়ে এক কোণায় দাঁড়িয়েছিল। জুতো খুলতে খুলতে পুরো ব্যাপারটা অত্যন্ত নৈর্বক্ষিতভাবে জানায় অতীন। তারপর পুষ্পদিকে বলে, চিলেকোঠার ঘরটা খুলে দিও পুষ্পদি, ডামরি ওখানেই থাকবে। আর হ্যাঁ, এবার থেকে রান্নাবান্নার কাজটা ওই করবে, ওকে সব দেখিয়ে টেখিয়ে দিও।
তারপর ডামরির দিকে ঘুরে বলে, আজকের রাতটা কোনো মতে চালিয়ে নাও, কাল পুষ্পদির লোক ডেকে পরিষ্কার করে দেবে ঘরটা। যা যা লাগবে পুষ্পদিকে বলবে, আর পুষ্পদির কথা মতো চলবে। পুষ্পদির কথা মতোই সব কাজ হয় বাড়িতে। অত্যন্ত অপ্রসন্ন মুখে ডামরিকে নিয়ে ওপরে উঠে যান পুষ্পদি। খানিকক্ষণ বাদে নেমে এসে ফেটে পড়েন অতীনের ওপর। তোর কি মাথা খারাপ হয়েছে অতীন? কোথাকার কে জানাশোনা নেই, কোন অজাত বেজাতের মেয়ে, পাগল নাকি কিছু জানিস তুই? বলি চোর বা গুন্ডাদেরও লোক তো হতে পারে, রাস্তায় ধরলো বলে নিয়ে চলে এলি? বুদ্ধি বিবেচনা সবই কি ওই মূর্তি খেয়ে নিয়েছে? দ্রুত চোখ তুলে তাকায় অতীন, আর সেই মুহূর্তের মধ্যে লাল হয়ে যাওয়া চোখ দেখে বুকটা ধক করে ওঠে পুষ্পদির। ভয়ে সিটিয়ে জানুনি। মাই ওকে জুটিয়ে দিয়েছেন পুষ্পদি। মায়ের আদেশ অমান্য করা যায় না, সে তো তুমি জানোই। দেখো, ওর যেন কোনো অসুবিধা না হয়। আমাকে গামছাটা দিয়ে যাও, স্নান করতে যাব। আমার খাবার আর মায়ের ভোগ রেডি করে রেখেছ তো? এই বলে সামান্য স্থলিত পায়ে বাথরুমের দিকে চলে যায় অতীন। পুষ্পদির সঙ্গে এই বোধহয় শেষ সামনাসামনি কথা হয় অতীনের, কারণ সকালে উঠে দেখা যায় পুষ্পদির বিছানা খালি, পুষ্পদি নেই। পরের দিন সারা পাড়া ভেঙে পড়ল অতীনের বাড়িতে। এলাকায় তীব্র উত্তেজনা। মুখার্জি পরিবার এলাকার যথেষ্ট সম্মানীয় পরিবার। অতীনকেও লোকজন খুবই ভালোবাসে, আর পুষ্পদিকেও এলাকায় সবাই চেনে মুখার্জি বাড়িরই একজন বলে। অতীন পুরো ঘটনায় হচ্চকিত হয়ে গেছিল। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। শেষে ভবেশবাবুই এসে পুলিশে খবর দেওয়ার ব্যবস্থা করেন। পুলিশ তোলপাড় করে ফেলল বটে, কিন্তু পুষ্পদির কোনো খোঁজ পাওয়া গেল না। কোথায় গেছেন, কি হয়েছে কেউই বলতে পারল না। পুষ্পদির গ্রামের বাড়ি হাওড়ার ডোমজুড়ের কোথায় যেন, সেখান অবধি পুলিশ খোঁজ নিয়ে এলো, কিন্তু না, কোনো খবর নেই। ভদ্রমহিলা এক বস্ত্রে ঘর ছেড়ে চলে গেছেন, চপ্পল অবধি নিয়ে যাননি, একটিও নিজের জিনিস নিয়ে যাননি, একটা টাকা অবধি না। কলকাতা শহরের সমস্ত হাসপাতাল, নার্সিংহোম, মেন্টাল অ্যাসাইলাম, থানা সব খোঁজ নেওয়া হয়ে গেল। খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়া হলো, কোনো পাত্তা নেই। পুলিশ এসে পাড়াপড়শিদের দুদিন জিজ্ঞাসাবাদ করল। অতীন আর ভবেশবাবুর কাছ থেকে অনেক কিছু জানার চেষ্টা করল, কিন্তু দুজনের যথাসাধ্য চেষ্টা সত্ত্বেও কোনো সূত্রই উদ্ধার করা গেল না। ডামরিকে অবশ্য পুলিশ প্রথম দিনই ক্লিন চিট দিয়ে দেয়। কেউ কাউকে চেনে না, কয়েক ঘন্টার আলাপ, আর ক্রমাগত হাপুস নয়নে ক্রন্দনরত গ্রাম্য মহিলাকে কতক্ষণই বা জিজ্ঞাসাবাদ করা যায়। ভদ্রমহিলা যেন জাস্ট ভ্যানিশ করে গেলেন। ভবেশবাবু ক্রমশ অস্থির হয়ে উঠছিলেন। পুরো ব্যাপারটার মধ্যে কিছু একটা অলৌকিক অশনি সংকেত আছে বুঝতে পারছিলেন, কিন্তু সে কথা পুলিশকে বলা চলে না, ওরা হেসেই উড়িয়ে দেবে। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, প্রথম দিককার ধাক্কা সামলে অতীন কিন্তু খুব শান্তভাবেই ব্যাপারটা দেখছে। ঠান্ডা মাথায় পুলিশকে সাহায্য করা থেকে খবরের কাগজের অফিসে দৌড়াদৌড়ি করা, সবই সে করছে নিরাসক্ত দক্ষতার সঙ্গে। তার কোনো বিকার নেই, যেন খুবই সহজ চিত্তে মেনে নিয়েছে যে পুষ্পদি আর আসবে না, আর ফিরবে না, আর খেতে ডাকবে না, আর জামা কাপড় গুছিয়ে রাখবে না, আর অতীনের শরীর খারাপ হলে পাগলের মতো করবে না। নিঃসহায় বিধবা মাতৃসমা প্রৌঢ়াটির প্রতি সমস্ত দায়িত্ব যেন
অতীন তার উদাসীন কর্তব্য কর্মের মধ্যেই সীমাবদ্ধ করে রেখেছে। তার মন যেন অন্য এক প্রাপ্তির পূর্ণতায় মশগুল। সেখানে পুষ্পদির অস্তিত্বটাই অপ্রয়োজনীয়। হায়, ভবেশবাবু যদি জানতেন এর পেছনের কারণ। কোন অধিদৈবিক আকর্ষণ এখন অতীনের সমগ্র চৈতন্য জুড়ে বিরাজমান। পুষ্প হারিয়ে যাবার পরদিন থেকে এ বাড়িতে প্রাত্যহিকই চা পানের আসরটি ত্যাগ করেছেন তিনি। ফলে এর কারণ জানে শুধু দুজন, অতীন আর ডামরি। মা ভোগ স্বীকার করেছেন? অতীন স্বীকার করতে বাধ্য। ডামরি অত্যন্ত বুদ্ধিমতী মহিলা। সেই চূড়ান্ত ডামাডোলের মধ্যেও সে বাড়ির সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। তাকে রান্নাঘরের বা বাড়ির কোনো কাজই দেখিয়ে দিতে হয়নি। সে যেন সবই জানত, যেন এ বাড়িতে সে বহু কাল ধরেই আছে। অবিশ্বাস্য দ্রুত গতিতে সে কাজ করতে পারে। অতীনকে মুখ ফুটে কিছু চাইতেও হয় না, সে সবই যেন জানে, বোঝে। পুষ্পদি যেদিন হারিয়ে যান সেদিন রান্না করেছিল ডামরি। অতীন স্নান করে পূজায় বসে, তারপর ভোগ উৎসর্গ করে মাকে। তারপর অভ্যেস মতন বাইরে বেরিয়ে এসে স্টাডি রুমের দরজায় তালা দিয়ে দেয়। রাতে খেতে বসে রান্নার স্বাদ একটু অন্যরকম লাগে অতীনের। কী ধরনের অন্যরকম সেটা অবশ্য বলা মুশকিল। অবশ্য হতেই পারে, পুষ্পদির হাতের রান্না খেয়ে অভ্যস্ত অতীন। একই নতুন হাতের রান্না, তার ওপর দক্ষিণ 24 পরগনার রান্নার স্টাইলটাই হয়তো অন্যরকম। তাছাড়া সেই দিন রান্নার স্বাদ নিয়ে মাথা ঘামানোর অবস্থাতেই ছিল না অতীন। দ্রুত খাবার খেয়ে শুতে চলে যায়। রাতে চুরির কিছু হালকা রিনি রিনি আওয়াজ এসেছিল কি অতীনের কানে। তারপর ছমছম করে নুপুরের শব্দ। কে যেন ছাদ থেকে নিচে নেমে আসছে আর উঠে যাচ্ছে। সেটাও কি ভুলই শুনল নাকি অতীন? খিলখিল হাসির শব্দও শুনতে পেল কি একটা। কিন্তু সারা দিনের ঝোড়ো ক্লান্তির পর অতীনের দু চোখে ঘুম নেমে আসতে দেরি হয়নি বিশেষ। পরের দিন সকালে স্টাডি রুমের দরজা খোলে অতীন, আর তীব্র বিস্ময়, আনন্দে ছিটকে যায়। বুকের মধ্যে আছড়ে পড়ে এক সমুদ্র আবেগ। মা শুনেছেন, মা শুনেছেন। শেষ পর্যন্ত ছেলের ভালোবাসার কাছে মা ধরা দিয়েছেন। অস্ফুটে মা মা গো বলে দরজা ধরে থরো থরো কাঁপতে থাকে অতীন। সেই দেবী মূর্তির সামনে সমস্ত খাবার ছড়ানো ছিটানো। কে যে দুহাতে খাবারগুলোর খানিকটা খেয়েছে, বাকিটা স্টাডি রুমের মেঝে ছড়িয়েছে। দু একটা দানা মূর্তির মুখেও লেগে। ষষ্ঠাঙ্গে প্রণিপাত করে অতীন। ডামরিও দৌড়ে এসেছিল। সেও গলবস্ত্র হয়ে নমস্কার করতে থাকে। সেই থেকে একই জিনিস রোজ ঘটে যাচ্ছে। রোজ রাতে পুজো করে। ডামরির রান্না ভোগ হিসাবে সেই দেবী মূর্তির সামনে সাজিয়ে নিজে খেয়ে ঘুমোতে যায় অতীন। আজকাল বড় গাঢ় ঘুম হয় তার, নিঃসীম চেতনাহীন গাঢ় ঘুম। কখনো কখনো মগ্ন চৈতন্য ঘা দিয়ে যায় কিছু খলখল হাসির শব্দ বা কাঁচের চুরির শব্দ। সেই ঘুম ভাঙলে সকালে উঠে নিজের হাতে স্টাডি রুমের দরজা খোলে সে। সেই একই দৃশ্য, সমস্ত অর্ধভুক্ত। বাকিটা ঘরের মেঝেতে ছড়ানো ছিটানো। মূর্তির মুখে দু একটা দানা লেগে থাকে। অতীনের চোখ দিয়ে জলের ধারা নেমে আসে তার প্রতি মায়ের এই নিঃসীম করুণার কথা ভেবে। মাসখানেক বাদে একদিন সকালের দিকে অতীনের বাড়ি আসেন ভবেশবাবু। আগের দিন সন্ধেবেলা থানায় গেছিলেন তিনি। পুলিশ পুষ্পর কোনো খোঁজ বা সূত্র না পেয়ে কেস ক্লোজ করে দিচ্ছে।
সেটাই জানাতে মধ্য ডিসেম্বরের সেই সকালে অতীনের বাড়ি আসছিলেন উনি। পুষ্প চলে যাবার পর রোজকার আশাটা বন্ধ করে দিয়েছেন ভবেশবাবু। কিন্তু এই খবরটা না দিলেই নয়। সদর দরজা খোলাই ছিল, বোধহয় দুধ বা খবরের কাগজ নেওয়ার জন্যে। ঢুকেই থমকে গেলেন ভবেশবাবু। স্টাডি রুমের সামনে দাঁড়িয়ে অতীন, কোমরে প্রায় খসে পড়ো ছোট গামছা একটা, প্রায় উলঙ্গ অতীনের দু হাত প্রণামের ভঙ্গিতে বুকের কাছে জড়ো করা, অস্ফুট মা মা ধ্বনি শোনা যাচ্ছে। পেছনে ডামরি দাঁড়িয়ে, সে কিন্তু ঠিক তার ইন্দ্রিয় দিয়ে বুঝেছে কেউ এসেছে ঘরে। একবার ঘাড় ঘুরিয়ে সাপ্তের ক্ষিপ্ততায় রান্নাঘরে ঢুকে যায় সে। ভবেশবাবু মৃদু স্বরে একবার ডাকেন, অতীন। অতীন সাড়া দেয় না। এবার এগিয়ে এসে অতীনের কাঁধে হাত রাখেন ভবেশবাবু। অতীন ঘুরে দাঁড়ায়, গাঢ় লাল চোখ আর অদ্ভুত উজ্জ্বল দৃষ্টি। ঘ্যাস ঘ্যাসে গলায় অতীন বলে, কাকু এসেছেন? দেখুন, মা আমার দেওয়া ভোগ নিয়েছেন, দেখেছেন? মা শুনেছেন আমার ডাক। কই আপনার সেই পুরুত ঠাকুরকে ডাকুন, এসে দেখে যাক ছেলের ডাকে মা সাড়া দেন কি না। ঘরের ভিতরে দৃশ্যটা দেখে মুহূর্তের মধ্যে গা গলিয়ে উঠল ভবেশবাবুর। প্রায়ান্ধকার বন্ধ ঘরে ভ্যাপসা হাওয়ার সঙ্গে মিশেছে বাসি এঁটো কাটার পচা দুর্গন্ধ। এই সকালেও একটা লাল নাইট ল্যাম্প জ্বলছে, তাতে আরও ভয়াবহ দেখাচ্ছে সেই তিব্বতীয় দেবী মূর্তি। কি ভয়ানক, কি নোংরা, কি বমনোদ্রেককারী সেই দৃশ্য। ফের গা গুলিয়ে ওঠে ভবেশবাবুর। অমঙ্গলের আশঙ্কায় শিউরে ওঠেন তিনি। দৃঢ় হাতে অতীনের কাঁধ ধরে বাইরে নিয়ে এসে বসান ভবেশবাবু। লক্ষ্য করেন যে অতীন এর মধ্যেই রোগা হয়ে গেছে অনেক। গাল আরও বসে গেছে, কণ্ঠার হাড় উঁচু হয়ে আছে, চোখের নিচে গাঢ় হয়ে আছে কালি, হাতের শিরা উপশিরা দেখা যাচ্ছে স্পষ্ট। শুধু চোখ, চোখ দুটি অস্বাভাবিক উজ্জ্বল হয়ে আছে। এখন গাঢ় লাল থেকে আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে ক্রমশ। সেই দিকে তাকিয়ে চোখে চোখ রেখে জিজ্ঞেস করেন ভবেশবাবু, এসব কবে থেকে হচ্ছে অতীন? উৎসাহ আর ঘোরের মধ্যে পুরো ঘটনা বলে যায় অতীন, কিচ্ছু বাদ দেয় না। অনেকক্ষণ মেঝের দিকে তাকিয়ে থাকেন ভবেশবাবু। তারপর মাথা তুলে জিজ্ঞেস করেন, সুবেশের দোকানটা পার্ক স্ট্রিটের ঠিক কোথায় বলতে পারবে? এতক্ষণ শুনছিলেন অভীক সরকারের লেখা ভোগের প্রথম পর্ব। এই গল্পের পরবর্তী অংশ শুনবেন দ্বিতীয় পর্বে। শুনতে থাকুন শ্রুতিকুঞ্জ।